দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে এখন সময় এসো ভালো থাকি। হ্যাঁ বন্ধু, আপনাদের ভালো থাকা, ভালো রাখাটাও যে আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তাই এই সময় যে অসুখের নাম শুনলে আমরা ভীষণভাবে ভয় পেয়ে যাই, সেই অসুখ সম্পর্কেই আপনাদের আরও বেশি বেশি করে স্বচ্ছ ধারণা দেওয়ার জন্যই আমাদের এই বিশেষ সিরিজ। বেশ কয়েকটি পর্বে বিভিন্ন ক্যান্সার সম্পর্কে আলোচনা করছেন ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল অর্থাৎ সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসকগণ। আর আজকে সার্ভাইকাল ক্যান্সার অর্থাৎ জরায়ুমুখ ক্যান্সার নিয়ে বিশদে আলোচনা করবেন ডক্টর সন্দীপন চৌধুরী, যিনি সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের গাইনি অঙ্কোলজিস্ট। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। এই যে সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আমাদের বিশেষ আলোচনা, তো আপনি শুরুতেই যদি বলেন যে সার্ভাইকাল ক্যান্সারটা কি? সার্ভিক্স হচ্ছে জরায়ুমুখ, সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে জরায়ুমুখের ক্যান্সার। এর গুরুত্বটা কি? এটি হচ্ছে ভারতীয় মহিলাদের হওয়া দ্বিতীয় কমন ক্যান্সার এবং এটি হচ্ছে প্রতি বছর প্রায় 1 লক্ষেরও বেশি মহিলার মৃত্যুর কারণ হয়। তো কেন হয় এই ক্যান্সারটা? এই ক্যান্সারটা মূলে রয়েছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামক একটি ভাইরাস সংক্রমণ। এই ভাইরাসটি হচ্ছে আফটার সেক্সুয়াল মানে যৌন সঙ্গমের পরে, যেটা যৌন সঙ্গমের মাধ্যমে স্বামী থেকে মানে মেল পার্টনার থেকে ফিমেল পার্টনার যায়, যেটা করে এটা জরায়ুমুখ বা যোনিপথের একটা উপসর্গবিহীন সংক্রমণ করে। মানে কোনো লক্ষণই দেখা যায় না? না, কোনো লক্ষণ দেখা যায় না। এবং এটা যাদের সংক্রমণটা করছে তাদের বেশিরভাগেরই প্রায় কি হয়, নিজে থেকেই সেরে যায় এবং এটা কোনো ক্ষতি করে না। এটা কি খুব কমন যে মানে প্রবেশ করতে পারে এই ভাইরাসটা? হ্যাঁ, এটা খুব কমন। আচ্ছা। এবং বেশিরভাগের ক্ষেত্রে এটা নিজে থেকেই সেরে যায়। কিন্তু কিছু মহিলার ক্ষেত্রে হয় যেটা এই ভাইরাস ইনফেকশনটা পারসিস্ট করে, মানে কন্টিনিউয়াস থেকে যায়, যেটা পরবর্তীকালে জরায়ুমুখের ক্যান্সার পূর্ববর্তী রোগ করে, এটাকে আমরা প্রি ক্যান্সারাস স্টেজ বলি, এবং সেখান থেকে জরায়ুমুখের ক্যান্সার হয়। আচ্ছা। ইনফেকশন থেকে জরায়ুমুখ ক্যান্সার হওয়ার মধ্যে 5 থেকে 10 বছরের মতো গ্যাপ থাকে। ওই প্রি ক্যান্সার স্টেজ মানে ক্যান্সার হবে এরকম একটা সম্ভাবনার কথা বলছেন, তাই তো? সেটাও তো নিশ্চয়ই কোনো পরীক্ষা করলেই বোঝা যায় নাকি? হ্যাঁ, যেটা হয় এই ক্যান্সার পূর্ববর্তী যে রোগটি, এর কোনো লক্ষণ থাকে না, তো এর জন্য কিছু কিছু পরীক্ষা করলে অবশ্যই বোঝা যায় যে পরবর্তীকালে ক্যান্সার হতে পারে। আচ্ছা, বেশ। বিভিন্ন পরীক্ষায় তো আসবো ডাক্তারবাবু, কিন্তু আপনি একটু বলুন যে কাদের এই অসুখটা হওয়ার সম্ভাবনাটা বেশি? যে কোনো মহিলার এই অসুখটা হতে পারে। সবচেয়ে যে কমন এজ গ্রুপ যেটা 30 থেকে 60 বা 65-র মধ্যে হয়। সেটা কেন হয়? যেটা হয় আমাদের মহিলাদের বিয়ের এজ হচ্ছে 18 থেকে 20 বছর। এবার ইনফেকশনটা তারপরেই আসে এবং পরবর্তীকালে এটা একটা যাদের এই ইনফেকশনটা পারসিস্ট করে 5 থেকে 10 বছরের মতো সময় নেয় এবং এর ফলে 30 বছরের পর থেকেই মূলত এই ক্যান্সারটা দেখা যায়, যদিও আমরা 20 থেকে 30-এর মধ্যে পেশেন্ট পাওয়া গেছে। আচ্ছা, তার মানে বলছেন যে এই জরায়ু বা জরায়ুমুখের ক্যান্সার যেটা, সেটা হচ্ছে যে মানে সহবাসের মাধ্যমেই হয়? সহবাসের মাধ্যমে ইনফেকশনটা ছড়াতে পারে। হ্যাঁ, হলে তারপর হয় পরবর্তীকালে। আচ্ছা, ধরুন কুমারী বা সহবাস করেনি, তাদের মধ্যে এটা হওয়ার সম্ভাবনা নেই বলা চলে না, অনেক কম। শুরুর দিকে তো আপনি বলছিলেন যে কোনো সিমটম শুরুর দিকে যদি থাকে তাহলে কোনো লক্ষণই থাকে না। সংক্রমণ এবং ক্যান্সার পূর্ববর্তী স্টেজ, প্রি ক্যান্সার স্টেজ বা ক্যান্সারের আর্লি স্টেজেও থাকে না, কিন্তু যখন আস্তে আস্তে করে ক্যান্সারটা ছড়াচ্ছে তখন কিছু কিছু লক্ষণ থাকে। যেমন ধরুন
দুবার মাসিকের মধ্যে ব্লিডিং হওয়া, মানে আচ্ছা। ইরেগুলার পিরিয়ডস হওয়া, দুবার ঋতুস্রাবের মধ্যবর্তী সময় ব্লিডিং আসা, 13-14 দিনের হ্যাঁ, মাথায় হ্যাঁ, আবার হ্যাঁ। হলো, তার মাসে জন্য দুবার অল্প হলো। অল্প স্বল্প ব্লিডিং হলো। হ্যাঁ, এটা কি মানে 1, 2 বা 3 বার যদি হলো হুম, আবার তারপরে নর্মাল জায়গায় হ্যাঁ। চলে এলো, সেটাও কি ভয়ের আছে নাকি? সেক্ষেত্রে গাইনোকোলজিস্টের কাছে যাওয়া উচিত। আচ্ছা, তো তারপরে আরো যে লক্ষণগুলো আছে? সহবাসের পরবর্তী ব্লিডিং, হুম এটা খুব স্পেসিফিক একদম, মানে ক্যান্সারের জরায়ু মুখের কিছু হয়েছে সেটা এটা খুব স্পেসিফিক। এটা সহবাসের পর ব্লিডিং, যোনিপথ দিয়ে যদি দুর্গন্ধযুক্ত সাদা স্রাব বেরোনো বা বেশি সাদা স্রাব বেরোনো, সেটা একটা হতে পারে। বা যাদের ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে, মেনোপজে আছেন, তাদের ফের ঋতুস্রাব চালু হওয়া। আচ্ছা, সেটা কতদিন পরে? ঋতুস্রাব বন্ধ জেনারেলি মেনোপজ ধরা হয় ঋতুস্রাব বন্ধের 6 মাস থেকে 1 বছর পর থেকেই আমরা মেনোপজ ধরি জেনারেলি। তারপরে কখনো ব্লিডিং হওয়া, একে বলে পোস্ট মেনোপজাল ব্লিডিং। তো সেটা হওয়া মানেই কিন্তু সচেতন হতে হবে এবং ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। হ্যাঁ, তো আপনি বিভিন্ন বয়সের কথা বললেন, কেন হয় সেটাও বললেন, কিন্তু কাদের রিস্কটা বেশি? এর মধ্যেও সমস্ত মহিলাদেরই এই 30 থেকে 65 যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ তাদের ক্ষেত্রে হতে পারে। তবে তার মধ্যেও কিছু কিছু হাই রিস্ক ক্যাটাগরি আছে, যেমন যাদের কম বয়সে বিয়ে, বারবার বাচ্চা হচ্ছে, মাল্টিপল পার্টনার, যাদের অনেক সেক্সুয়াল পার্টনার আছে তাদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে ইমিউনো কম্প্রোমাইজ মানে HIV জাতীয় ইনফেকশন হয়েছে যাতে তার ইমিউনিটি কমে গেছে, হ্যাঁ, এসবের ক্ষেত্রে স্মোকিং এগুলো ইনক্রিজ করে রিস্কটা। স্মোকিং এর সঙ্গে রয়েছে, কিন্তু আমরা অনেক সময় বলি যে ওবেসিটি বা খাওয়া দাওয়ার সঙ্গে বিভিন্ন এর- ক্যান্সারের একটা সংযোগ থাকে, এর নেই এর না? নেই। তো তাহলে এরকম কি হয় যে একটা স্ক্রিনিং যদি আমরা রুটিন মাফিক করতে পারি, হয়তো এই রোগটাকে মানে প্রিভেন্ট করতে পারবো? হ্যাঁ, খুব ভালো কথা বলেছেন। অ্যাকচুয়ালি এই জরায়ুমুখ ক্যান্সারের একটা স্ক্রিনিং হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট এই ক্যান্সারটাকে প্রিভেন্ট করার জন্য আছে। এই ক্যান্সারের বিশেষত্ব হচ্ছে এই ক্যান্সার মানে ক্যান্সার পূর্ববর্তী স্টেজ এবং ক্যান্সার যখন আর্লি স্টেজে থাকে তখন একটা 5 থেকে 10 বছর যে পিরিয়ডটা, সেই সময় কোনো সিমটম থাকে না। তো যারা জেনারেল মহিলাদের পপুলেশন, বিবাহিতা বা সেক্সুয়ালি অ্যাক্টিভ 25 থেকে 65 বছরের মধ্যে, তাদের ক্ষেত্রে আমরা স্ক্রিনিং প্রোগ্রাম রেকমেন্ড করি। ভালো করে মনে রাখবেন যে স্ক্রিনিংটা হচ্ছে যাদের কোনো সিমটম নেই তাদের জন্য, মানে সবার জন্য। স্ক্রিনিং হওয়া মানেই যে আপনার ক্যান্সার আছে তা না। স্ক্রিনিং করে দেখা হয় আপনার ক্যান্সারের হওয়ার চান্স আছে কিনা, বা কিছু থাকলে সেটা কোন স্টেজে আছে। সুতরাং স্ক্রিনিং নিয়ে অত ভয় পাওয়ার কিছু নেই। আমরা 2-3 ভাবে স্ক্রিনিং করি। একটা হচ্ছে প্যাপানিকুলার স্মিয়ার দিয়ে, এটা কি হচ্ছে প্যাপস্মিয়ার যাকে বলে সহজ বাংলায়। তো যেটা হচ্ছে যিনি গাইনোকোলজিস্ট বা কোনো ডাক্তার, আমরা যেটা করি জরায়ু মুখ থেকে একটা রস নিয়ে, একটা তুলি জাতীয় জিনিস থাকে আমাদের কাছে, তার একটা স্মিয়ার বানানো হয় এবং মাইক্রোস্কোপের তলায় ওটা দেখা হয় যে ওর মধ্যে ক্যান্সার জাতীয় কিছু আছে কিনা। এটা হচ্ছে প্যাপস্মিয়ার। এছাড়াও মানে আছে, এটা নিশ্চয়ই যন্ত্রণাদায়ক নয়, একদম না একদমই যন্ত্রণাদায়ক না। জাস্ট এক্সামিনেশনের সময় যেটুকু আনকমফোর্ট ফিল হবে তার বেশি কিছু হয় না। এটা কোনো বায়োপসি নেই, কিচ্ছু নেই। একটা জাস্ট একটা তুলির মতো জিনিস, যেটা জরায়ু মুখে থেকে আমরা একটু জাস্ট টাচ করিয়ে যতটুকু রস বা সেলস আছে সেটা আমরা ট্রান্সফার করি মিডিয়াতে বা কাঁচের স্লাইডে, এবং সেখান থেকে আমরা টেস্টটা করছি। এর মধ্যে কোনো যন্ত্রণা হওয়ার তেমন কোনো চান্স নেই। দ্বিতীয়টা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টেস্টিং, যেটা আমরা এতক্ষণে যেটা বলছিলাম যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হচ্ছে জরায়ুমুখ ক্যান্সারের অন্যতম একটি মূল কারণ। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা সেম জরায়ুমুখ থেকে তুলির মাধ্যমে রস নেব এবং সেই রস থেকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন আছে কিনা সেটা টেস্ট করব। আচ্ছা, তো এগুলোর হচ্ছে সেন্সিটিভিটি খুব হাই। এটা মানে রোগ ধরার যে ক্ষমতা এই দুটো টেস্টের বেশ ভালো। সবচেয়ে বেশি রোগ ধরার ক্ষমতা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন আছে কিনা দেখে। তো তারপরে হচ্ছে প্যাপস্মিয়ার। এছাড়াও যেখানে এই দুটো করা সম্ভব না, যেখানে ল্যাবরেটরি নেই, ধরুন আপনি যেমন পেরিফেরাল গ্রামে যেটা, সেখানে একটা VIA মানে ভিজুয়াল ইন্সপেকশন করার পরে একটা সলিউশন ইউজ করা হয় জরায়ু মুখের যোনিপথ দিয়ে। যখন এক্সামিন করি একটা যন্ত্র লাগিয়ে, স্পেকুলাম বলে এটা, সেটা দিয়ে জরায়ু মুখকে দেখা হয়। এবার জরায়ু মুখের একটা সলিউশন লাগানো হয়, সেই সলিউশনের মধ্যে বোঝা যায় যে ক্যান্সার জাতীয় কিছু হওয়ার চান্স বা ক্যান্সার পূর্ববর্তী কিছু আছে কিনা।
আচ্ছা, এই যে সলিউশনটা লাগানো হচ্ছে তাতে কোনো অসুবিধের খুব কিছু? একটা কিছু হয় না, সামান্য একটু অস্বস্তি হতে পারে কিছু আচ্ছা। লাগানো হচ্ছে বলতে। হুম হুম এবার যাদের কিছু নেই, ধরুন নেগেটিভ, তাদের কিছু করা হলো না। হুম। এবার যাদের আছে তাদের হয় রেফার করা হয় মানে আচ্ছা, হায়ার সেন্টারে, বা ডাইরেক্ট বায়োপসিও নেওয়া যেতে পারে। মানে শিওর হওয়ার জন্য। হ্যাঁ, তো এই যে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখের ক্যান্সার নিয়েই আমাদের আজকের আলোচনা। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল অর্থাৎ সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের গাইনি অঙ্কোলজিস্ট ডক্টর সন্দীপন চৌধুরী। আমরা এই সার্ভাইকাল ক্যান্সার নিয়ে ডাক্তারবাবুর কাছ থেকে আরও বেশ কিছু মূল্যবান তথ্য পাবো। বিশেষ করে আমরা যেটা জানি ডাক্তারবাবু, যে সার্ভাইকাল ক্যান্সারের একমাত্র ভ্যাকসিন রয়েছে। তো সে বিষয়ে নিশ্চয়ই আপনার কাছ থেকে জানবো। তবে শ্রোতা বন্ধু, এখন একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসছি এই বিশেষ অনুষ্ঠানে। সঙ্গে থাকুন। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টসে আপনারা শুনছেন এসো ভালো থাকে এই বিশেষ অনুষ্ঠান। আর আজকের আলোচনার বিষয় সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার। এই বিষয়ে আলোচনা করছেন ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল অর্থাৎ সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের গাইনি অঙ্কোলজিস্ট ডক্টর সন্দীপন চৌধুরী। আর ডাক্তারবাবু, আপনি বিরতির আগে পর্যন্ত বলছিলেন যে কাদের মধ্যে ক্যান্সারটা হয় বা কোন বয়সে হয় বলছিলেন, কাদের মধ্যে রিস্ক ফ্যাক্টরটা রয়েছে সেটাও বলছিলেন। এছাড়া আপনি এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন যে স্ক্রিনিং করার ব্যাপারে। তো এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাইছি, যেটা হচ্ছে যে ভ্যাকসিনের মাধ্যমেই সার্ভাইকাল ক্যান্সারকে প্রতিরোধ করা যায়। তো সে বিষয়টা নিয়ে একটু যদি বলেন। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPV ভাইরাস হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের একটা অন্যতম কারণ। কি হয় যে যৌন সঙ্গমের মাধ্যমে একটা পার্টনার থেকে মহিলাদের স্পেশালি এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেক্ট করে, একটা উপসর্গহীন সংক্রমণ হয় এবং এই সংক্রমণের যে হার অত্যন্ত অনেক বেশি। কিন্তু যেটা হয়, বেশিরভাগ মহিলারা এই সংক্রমণকে নিজে থেকেই ক্লিয়ার করে ফেলেন সিস্টেম থেকে। আচ্ছা, নিজের ইমিউনিটি থেকে ইমিউনিটি সিস্টেম বা কিছু কিছু স্পেসিফিক থাকে যেটা আমরা এখনো জানি না কেন। কিছু লোক সারিয়ে ফেলে নিজে থেকে, কিছু লোক হারাতে পারে না। এবার কিছু লোকের আছে যাদের ক্ষেত্রে ইনফেকশনটা কিন্তু ক্রমান্বয়ে থেকে যায়। এবার এই ইনফেকশনের কাজ হচ্ছে জরায়ু মুখের যে সেলগুলোতে ভাইরাসটা নিজেকে জরায়ুমুখের সেলগুলোর মধ্যে গিয়ে কি করে, ওগুলোকে ক্যান্সারে পরিণত করে। এবার প্রথমে এটা ক্যান্সার পূর্ববর্তী স্টেজ এবং সেখান থেকে ফ্র্যাঙ্ক ক্যান্সারে পরিণত হয়। তো এই জন্য হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টে যে কোনো ভ্যাকসিন যদি দেওয়া যায়, সেটা জরায়ুমুখ ক্যান্সারকে প্রিভেন্ট করে। বেশ। তো ভাইরাসেরও টাইপ হয়। সব এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কিন্তু ক্যান্সার করে না, কিছু কিছু করে, এবং তার মধ্যে কিছু কিছু আছে খুব হাই রিস্ক, তেমন আছে 16 এবং 18। তো যে কোনো ভ্যাকসিন যখন বানানো হয় তখন এই দুটো স্ট্রেনের এগেনস্টে বানানো হয়। আচ্ছা, 16 এবং 18 কমন জিনিস এটা এর মধ্যে। এরপরে আমরা আরো অ্যাড করা হয়, যেমন যদি 16-18 মধ্যে থাকে, মানে বাই মানে দুটো, তাহলে হচ্ছে বাইভ্যালেন্ট, এটা হচ্ছে সার্ভারিক্স নামে পাওয়া যায়। গার্ডাসিল, যেমন গার্ডাসিলের 4, গার্ডাসিল 9 পাওয়া যায়। 4 মানে হচ্ছে আমরা কোয়াড্রিভ্যালেন্ট বলি, মানে হচ্ছে 4টে স্ট্রেনের এগেনস্টে। তার মধ্যে 16-18 থাকে, 6-11 থাকে। 6-11 অন্যদিকে ওরাল ক্যাভিটিতে প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন করে, সেটা এখন আমাদের আলোচনা বস্তু নয়। এছাড়াও 9 থাকে, যেখানে আরও বেশি কিছু থাকে। এবার যাই থাকুক, এই ভ্যাকসিনগুলো হচ্ছে মানে যেমন সংক্রমণ এবং ক্যান্সারটা প্রিভেন্ট করতে পারে, এবং এর এফিকেসি 90%-এর কাছাকাছি প্রায়। তো এটা কারা নিতে পারবে এই ভ্যাকসিন? আপাতত ইন্ডিয়াতে এটা মহিলাদের জন্য জেনারেলি আপাতত যে প্রমোট করা হচ্ছে। তো মহিলাদের মানে 9 থেকে 14 বছর বয়সী মেয়েদের হচ্ছে আইডিয়াল এজ নেওয়া। আচ্ছা, সেক্ষেত্রে আমরা 2টো ডোজ রেকমেন্ড করি এখনো পর্যন্ত। একটা শুরুতে নেবে, একটা 6 মাস পরে নেবে। এটা কি লাইফ টাইম? আর নিতে হয় না। আচ্ছা আচ্ছা। আর তারপর পরে আমরা
15 বছরের ঊর্ধ্বে মহিলাদেরও আমরা সাজেস্ট করি 15 থেকে 45 পর্যন্ত অ্যাকচুয়ালি নেওয়া যায়। আচ্ছা, তো সেক্ষেত্রে ডোজিংটা চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে 3টে ডোজ নেওয়া যায়। একটা হচ্ছে শুরুতে একটা ডোজ এবং তারপর 1 মাস বা 2 মাস পরে, একবার 6 মাস পরে। কিন্তু যেহেতু এই ভাইরাসটা হচ্ছে যৌন সঙ্গমের মাধ্যমে ট্রান্সফার হয়, এবার যদি ম্যারেজ বা যৌন সঙ্গমের আগে নেওয়া যায় তখন এই ভ্যাকসিনের এফিকেসি ম্যারেজ বা যৌন সঙ্গমের পরে বা বাচ্চা হয়ে যাওয়ার পরে নিলে এর যে এফেক্টিভনেসটা কমে যায়। তাহলে 45 বছরের কোনো মহিলা নিলে তার ক্ষেত্রেও স্বাভাবিকভাবে এর যা এফেক্ট সেটাও কমবে, একটু কমবে, কিন্তু রেকমেন্ডেড নেওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে নর্মাল স্ক্রিনিং যে প্রোগ্রাম সেটা কিন্তু এই ভ্যাকসিন নেওয়া থাকলেও নর্মাল যে স্ক্রিনিং এইচপিভি টেস্টিং বা সেটাও করতে হয়। তাহলে অনেকে ভাববে যে আমরা ভ্যাকসিনটা নিয়েছি তাহলে আবার স্ক্রিনিং করব। তার কারণটা হচ্ছে কখনো কিছু ফুল প্রুফ হয় না। এখন যেমন গার্ডাসিল 4 এসেছে, তারপর 9 এসেছে, 9খানা, কিন্তু তারপরও এটা মোটামুটি 90 থেকে 95% কিন্তু কভার করে, 5% কিন্তু করবে না। সেই 5% জন্য যদি স্ক্রিনটা করতে হবে, কারণ ভ্যাকসিন নিলে তো আমার মনে হয় তার এর কোনো সাইড এফেক্টসও নেই। খুব সামান্য সাইড এফেক্ট আছে, হয়তো একটু জ্বর হতে পারে একদিন, ম্যাক্সিমাম এই ভ্যাকসিনে কিছু হয় না। অথচ ভ্যাকসিনটা নিলে আমি নিজেকে সুরক্ষিত রাখতে পারব। অবশ্যই। স্ক্রিনিং এর কথা বলছিলেন, তো তারপরে ধরুন কারোর মনে হলো, সন্দেহ হলো যে ক্যান্সার হতে পারে, তো কি কি পরীক্ষার মাধ্যমে সেটা জানা যায়? আমরা স্ক্রিনিংয়েই ধরতে পারি যে অ্যাবনর্মালিটিস হয়, এইচপিভি হয় দেখাবে যে এটা হাই রিস্ক হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন আছে বা কোনো অ্যাবনর্মাল সেল টাইপ এসেছে। সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা আবার এক্সামিন করি পেশেন্টকে। আচ্ছা, সেটা কি স্ক্রিনিংই করেন? না, স্ক্রিনিং না, স্ক্রিনিং করার পরে যাদের স্ক্রিনিং পজিটিভ হয় তাদের ক্ষেত্রে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের কাছে একটা কল্পোস্কোপ বলে যন্ত্র হয়, যেটা দিয়ে যোনিপথ এবং জরায়ু মুখকে বড় করে দেখা যায়। স্কোপের কাজ বড় করে দেখানো। সেটা দিয়ে দেখে বিভিন্ন টেস্ট করা হয়, যেমন কিছু অ্যাসিটিক অ্যাসিড, তারপর আয়োডিন দিয়ে, তারপর কিছু ফিল্টার থাকে, তাতে অতটা এটা সার্ভিক্স একটা এরিয়ার মধ্যে কোনটা থেকে ক্যান্সার হওয়ার বা হাই রিস্ক ডিজিজ আছে সেটা বোঝা যায়। কারণ আমার এটা হচ্ছে ডায়াগনস্টিক পার্ট, মানে আমি রোগ নির্ণয় করা, সেখান থেকে আমরা বায়োপসি নিই। আচ্ছা, আবার যদি এমন হলো পেশেন্ট খুব অ্যাডভান্স স্টেজে এরকম ব্লিডিং বা সিমটম, আপনার যদি এই সিমটমগুলো থাকে তখন আপনাকে কিন্তু আপনি স্ক্রিনিং অফার হবেন না, তখন ডাইরেক্ট আপনি কিন্তু আসবেন ডাক্তারের কাছে এক্সামিনের জন্য। এবং সেক্ষেত্রে এই সমস্ত থাকলে জেনারেলি বা কোনো রিভিজিবল ডিজিজ আছে ধরুন, সেক্ষেত্রে ডাইরেক্ট বায়োপসি বা কল্পোস্কোপি দেওয়ার পর বায়োপসি। আচ্ছা, মানে প্রথমে কল্পোস্কোপ, তারপরে শিওর হলে সেখানে আমার কাছে ধরুন, হ্যাঁ, যদি দেখুন আমি দেখছি একটা বড় টিউমার বসে আছে, সেক্ষেত্রে কল্পোস্কোপ দেখা হয়, ডাইরেক্ট আমরা বায়োপসি নিই। আবার যদি না দেখতে পাই, কারণ এই টিউমারটা বললাম না অনেকটা ফেস থাকে যেখানে হচ্ছে ভিজিবিলি থাকে না, মানে আর্লি স্টেজে যদি থাকে, সেক্ষেত্রে কল্পোস্কোপ প্রচন্ড রকম হেল্পফুল। এর খরচগুলো কেমন, যে পরীক্ষাগুলোর কথা বলছেন? পরীক্ষাগুলো যেটা হয় কল্পোস্কোপিক বায়োপসি মোটামুটি 1000-3000 মধ্যে হয়ে যাচ্ছে। আর যেটা জানা হয়নি সেটা হচ্ছে স্ক্রিনিং করা বা ভ্যাকসিনের খরচটা কেমন? হ্যাঁ, ভ্যাকসিনের আপাতত মানে এটা বাজার চলতে যদি করা হয়, গার্ডাসিল 4 মোটামুটি ভালোর মধ্যে আছে, 4000 টাকার মধ্যে হয়ে যায়। 4 টাকার মধ্যে হয়ে যায়। আর স্ক্রিনিং করতে গেলে মানে আমরা ওই প্যাপস্মিয়ার করলে 600 টাকা ম্যাক্সিমাম, আর যদি এইচপিভি টেস্টিং ওই 1500 থেকে 2000 টাকার মধ্যে। আচ্ছা, মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। আজকের আলোচনার বিষয় সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার। এই বিষয়ে আলোচনা করছেন ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল অর্থাৎ সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের গাইনি অঙ্কোলজিস্ট ডক্টর সন্দীপন চৌধুরী। আর ডাক্তারবাবু, বিভিন্ন স্টেজে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে কিভাবে চিকিৎসাটা করা হবে, যদি আপনি একটু বলেন আর কি। যেটা আমরা করি
প্রথমে আমরা ক্লিনিক্যালি এক্সামিন করি অ্যাকচুয়ালি, যে কোথায় রোগটা আছে, কতটা দূর ছড়িয়েছে, জরায়ুমুখেই আছে না জরায়ুমুখের পাশে ছড়িয়েছে, যোনিপথে চলে এসেছে কিনা। যদি জরায়ুমুখের পাশে ছড়িয়ে থাকে তাহলে পুরো কোমরের ল্যাটারাল ওয়াল মানে ওয়াল পর্যন্ত, হাড় পর্যন্ত চলে এসেছে কিনা, বা অন্য কোথাও ছড়িয়ে গেছে কিনা, বা লিম্ফ নোড লসিকার পর্যন্ত ছড়িয়ে, এসব এগুলো দেখার দরকার হয়। ক্লিনিক্যালি দেখার পর আমরা জেনারেলি ক্ষেত্র বিশেষ হিসাবে হয় এমআরআই বা সিটি স্ক্যান করাই। আচ্ছা, এবার কিছু ক্ষেত্রে স্টেজিং এর অ্যাজ এ পার্ট অফ স্টেজিং পেট সিটি স্ক্যান করানো হয়, তাতে গোটা বডিতে কোথায় ক্যান্সার আছে সেটা ধরা পড়ে যায়। মানে শিওর হয়ে নেওয়া হলো যে পরীক্ষাগুলো করে আমরা বায়োপসি করে আমি দেখে নিলাম ক্যান্সার আছে, কি ক্যান্সার আছে, কি হয়েছে সব আমি দেখে নিয়েছি। আমি একটা ইমেজিং বলে এটাকে, মানে এমআরআই, সিটি স্ক্যান বা পেট সিটি স্ক্যান করে কত দূর ছড়িয়েছে তাতে আমরা স্টেজিংটা মোটামুটি বুঝতে পারলাম। এবার ধরুন যদি জরায়ু মুখেই ক্যান্সারটা থাকে এবং সাইজ একটু ছোট হয়, 4 সেন্টিমিটার একটা কাট অফ দেওয়া থাকে, বা স্রেফ যোনিপথে ছড়িয়েছে, সেক্ষেত্রে আমরা সার্জারি অফার করি। মানে সেটা বাদ দিয়ে দেওয়ার। হ্যাঁ, একে বলে র্যাডিক্যাল হিস্টেক্টমি, মানে আমরা শুধু জরায়ুমুখ, যোনিপথের উপরাংশ প্লাস হচ্ছে আমরা জরায়ুমুখের আশেপাশের যে টিস্যু থাকে সেটা একটা মার্জিন সহকারে বাদ দিয়ে দিই। আচ্ছা, কোনো মাইক্রোস্কোপিক যদি ক্যান্সার সেলও থাকে সেটাও যেন বেরিয়ে চলে যায়। তার সঙ্গে লসিয়া মানে লিম্ফ নোডস, কোমরের যে লিম্ফ নোডস যেখান থেকে ক্যান্সার ছড়াতে পারে সেগুলো বাদ দিয়ে দেওয়া হয়। আর যদি ছড়িয়ে যায় ধরুন, সেক্ষেত্রে আমরা রেডিয়েশন দিই। আচ্ছা, বাদ দিয়ে দেওয়ার পরেও কি যে রেডিয়েশন, কেমো সেগুলো কি দেওয়ার প্রয়োজন পড়ে? অনেক সময় পড়ে, তার সেটা কি কারণ স্টেজের উপর ডিপেন্ড করছে? না, কিছু কিছু হাই রিস্ক ফ্যাক্টর থাকে যেগুলো অপারেশনের আগে বোঝা যায় না। আচ্ছা, তো সেই যদি হয়ে থাকে আমরা তখন রোগটা যেন ফেরত না আসে, তাতে কি হয় রোগ ফেরত আসার চান্সটা থাকে। আচ্ছা, সেটা যদি না হয় তার জন্য আমরা রেডিয়েশন অনেক সময় দিতে হতে পারে, যদিও আমরা এটা অ্যাভয়েড করার চেষ্টা করি। রেডিয়েশন যেটা হয় পেটের ওপর থেকে রেডিয়েশন দিই, একটা টার্গেট অর্গান থাকে, টার্গেট অর্গানের সার্ভিক্স এবং যার আশেপাশে অংশ, সেটাকে টার্গেট করে রেডিয়েশন দেওয়া হয়। আর তার সঙ্গে উইকলি কেমোথেরাপি দেওয়া হয়। আচ্ছা, মানে সোমবার থেকে শুক্রবার আপনি রেডিয়েশন পাবেন, শনিবারটা আপনি কেমোথেরাপি পাবেন। এবার এখানে কেমোথেরাপি হচ্ছে রেডিয়েশনের কার্যকারিতাকে বাড়িয়ে দেয়, একে বলে রেডিও সেন্সিটাইজার হিসেবে কাজ করে। আর রোববার দিনটা ছুটি আপনার। আচ্ছা, তার মানে পুরো সপ্তাহে 6 দিন কেমোথেরাপি রেডিয়েশন চলছে। এই করে মোটামুটি 25 বা 30 মানে ক্ষেত্র বিশেষে হয় মোটামুটি 5 থেকে 6 সপ্তাহের মতো ট্রিটমেন্ট। তারপর হচ্ছে জরায়ুমুখের মধ্যে দিয়ে আমরা রেডিয়েশনের ইমপ্ল্যান্ট করিয়ে সেখানে হাই ডোজ রেডিয়েশন দেওয়া হয় যাতে লোকাল এরিয়াটা স্টেরিলাইজ থাকে, মানে হচ্ছে ক্যান্সার মুক্ত হয়। কিন্তু ব্রেস্ট ক্যান্সার বা অন্যান্য ক্যান্সারের ডোজিংটা ডিফারেন্ট থাকে। হ্যাঁ, হয়তো প্রথমে শুধু রেডিয়েশন হলো, রেডিয়েশন কমপ্লিট হয়ে গেল, তারপরে কেমো স্টার্ট হলো, তারপরে হয়তো টার্গেটেড থেরাপি হলো, এইভাবে হচ্ছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে একসাথেও হয়, তাই তো? হয়। কেমোথেরাপির ডোজ জেনারেলি যেমন মানে থেরাপিউটিক যে কেমোথেরাপি দেওয়া হয় তার থেকে এর ডোজটা অনেক কম থাকে। এখানে কেমোর কাজ হচ্ছে রেডিও সেন্সিটাইজার বলে। ডোজটা অনেক কম থাকে, তার মানে তো সাইড এফেক্টস অনেক কম থাকে। চুল পড়া জেনারেলি হয়ই না। তাহলে পুরোপুরি কি সেরে উঠতে পারে? আমাদের এখানে আমি দেখেছি 93-তে ট্রিটেড পেশেন্টে, সে ছোট বাচ্চা নিয়ে আগে আসতো, এখন তার নাতনিরা নিয়ে আসছে। কোন স্টেজে? এরকম স্টেজ 3C, মানে রেডিয়েশনই পেয়েছে সে। এই যে বললেন যে এখনো আপনাদের এখানে আসছেন, তার মানে কি রুটিন মাফিক যে চেক আপ সেটা খুব প্রয়োজন? সেটা অবশ্যই প্রয়োজনীয়। আমরা ট্রিটমেন্ট হওয়ার পরে প্রথম 2 বছর 3 মাস ছাড়া আসতে পেশেন্টকে চেক করি, ক্লিনিক্যালি এক্সামে সবকিছু। তারপর 6 মাস, 5 বছর হয়ে গেলে বছরে একবার করে আসতে হয়। ধরুন স্টেজ 4 হয়ে গেলে সেখানে মানে সম্ভাবনাটা কেমন সেরে ওঠার? স্টেজ 4এও অনেক মানে রকম পের আছে। যেমন স্টেজ 4 জেনারেলি এখানে হয় পেচ্ছাপের থলি বা পায়খানা রাস্তায় রোগটা যদি চলে যায় বা অন্য অন্য অর্গান যদি অ্যাফেক্ট করে, সেক্ষেত্রে আমরা ডিপেন্ড করে কত দূর গেছে, কিভাবে গেছে, সেই অনুযায়ী আমরা প্রথমে হয়তো কেমো দিলাম বা রেডিয়েশন আমরা অ্যাকর্ডিংলি আমরা ঠিক করি, কেমো বা কেমোর পর রেডিয়েশন এবার ঠিক করি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পারসিস্টেন্স, মানে আপনাকে যা ট্রিটমেন্ট বলা হয়েছে, আপনি রেডিয়েশনে এত ভালো কাজ করে, তো আপনি ধরুন 2 সপ্তাহ নিলে আপনার ব্লিডিংটা বন্ধ হয়ে গেল, সবকিছু বন্ধ হয়ে গেল, আপনি বললেন আমি রেডিয়েশন দেবো না, হয়ে গেছে, আমি সেরে গেছি, কেন বারবার করে একটু সময় নষ্ট করতে দেবো ডাক্তারের কাছে? তো সেই ক্ষেত্রে আপনি রেডিয়েশন ব্রেক করে ফেললেন এবং সেই ক্ষেত্রে আপনার কিন্তু আউটকাম অত ভালো হবে না। তো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের স্টেজ 4 ডিজিজ অনেক দিন আছে, তেমনও আছে। তো
এবার মানে এগুলো তো পার্সন টু পার্সন ভ্যারি করে, কেমন রেসপন্স করছে সব কিছু। কিন্তু একটা জিনিস যেটা রোগীর ফ্যাক্টর, যেটা ডেফিনেটলি পেশেন্টের আউটকামটাকে ভালো করতে পারে, সেটা হচ্ছে পারসিস্টেন্স। আপনার যা বলা হয়েছে, যতটুকু কেমো বলা হয়েছে বা রেডিয়েশন যতবার বলা হচ্ছে, এটা অনেক দিন একটা ট্রিটমেন্ট রেডিয়েশনে চলছে, ধরুন আপনার 2 মাস পর থেকে 3 মাস পর প্রতিদিন যাচ্ছেন, 5 মিনিট রেডিয়েশন নিচ্ছেন, আবার বাড়ি চলে যাচ্ছেন। এবার এই যে আপনার কন্টিনিউয়াস নেওয়া, অনেকে সেই ধৈর্য হারিয়ে ফেলে যে কেন নেবো, এতক্ষণ ধরে কি হচ্ছে, কিছুই তো নেই আমার কাছে, ব্লিডিং হচ্ছিল 2 সপ্তাহ পর বন্ধ হয়ে গেল। এই জিনিসটা সবচেয়ে বড় ভুল সেখানে করছেন তিনি। তো এই যে পারসিস্টেন্ট, পেশেন্টের পারসিস্টেন্টলি নেওয়া, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট, যে পেশেন্টের বেঁচে থাকা বা ভালো থাকার ক্ষেত্রে এটা করে। সেটা যে কোনো চিকিৎসার ক্ষেত্রেও হতে পারে, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেও জরুরি। আর এখানে আপনি বললেন যে সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু এটা খুব জরুরি এটা জরুরি। তবে একটা আশার কথা বললেন যে স্টেজ 4-এ থাকলেও যদি সঠিক চিকিৎসা করে এবং ডাক্তারের পরামর্শ মতো মেনে চললে কিন্তু পেশেন্ট অনেকদিন ভালো থাকতে পারে, সেটা আপনি বললেন। তো আর কি আপনি বলবেন কিছু ডাক্তারবাবু আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে? আমি বলবো যে আপনাদের যারা 45 অনূর্ধ্ব 9 ঊর্ধ্ব সবাইকে আমি সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন নিতে বলবো। সবাইকে বলবো যারা বিবাহিত, মানে 25 বছর ঊর্ধ্বে, তাদের ক্ষেত্রে স্ক্রিনিং বা প্যাপিলোকুলার স্ক্রিনিং বা HPV টেস্টিং এগুলো করানোর জন্য বলবো। এবং সতর্ক থাকতে বলবো এই যে আপনার মাসিকের মধ্যে ব্লিডিং হওয়া বা যৌন সংযোগমের পরে রক্তপাত হওয়া বা দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হচ্ছে, বারবার সাদা স্রাব হচ্ছে, বা মাসিক পরবর্তীকালে রক্তস্রাব হচ্ছে মাসিকের রাস্তা দিয়ে, মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরেও, সেক্ষেত্রে জরুরি হচ্ছে আপনি ডাক্তারের কাছে আসবেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। সার্ভাইকাল ক্যান্সার, এটাই ছিল আমাদের আজকের এসো ভালো থাকি অনুষ্ঠানের আলোচনার বিষয়। আর এই বিষয়ে আপনাদের বিশদে জানালেন এবং বেশ কিছু মূল্যবান তথ্য আপনারা পেলেন ডাক্তারবাবুর কাছ থেকে, যিনি ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল অর্থাৎ সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের গাইনি অঙ্কোলজিস্ট ডক্টর সন্দীপন চৌধুরী। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। কেমন লাগলো এই অনুষ্ঠান আপনারা অবশ্যই বন্ধু জানাতে পারেন আমাদের ফোন করে। আমাদের ফোন নাম্বার 033245726220। আপনারা আমাদের মেলও করতে পারেন radioju@gmail.com। এই বিশেষ অনুষ্ঠান আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল রেডিও জেইউতেও আপনারা শুনতে পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এসো ভালো থাকে অনুষ্ঠান এ পর্যন্তই। নমস্কার। পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যাই জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু 90.8 MHz কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।